প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা নিশ্চয়ই অবগত আছো, করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইনে যে ক্লাস চলছে এবং সেই কার্যক্রমে আমি সংযুক্ত হতে পেরে আনন্দিত। তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, ভয় থাকবে। আমার পরিচয়টা আমি দিয়ে নিই। আমি মোহাম্মদ মুক্তার হোসেন, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের অনার্স চতুর্থ বর্ষের 24-1913 এই কোর্সটির বাংলাদেশে আইন প্রণয়ন প্রক্রিয়া এই কোর্সটির ষষ্ঠ লেকচার দেব এবং সেই ষষ্ঠ লেকচারের শিরোনাম হচ্ছে বাংলাদেশের আইনসভার অর্থনৈতিক। আমরা একটু দেখে নিই বাংলাদেশের যে আইনসভা রয়েছে সেই আইনসভার অর্থনৈতিক কার্যবলী কেমন। তার আগে আমি একটু বলে নিই যে একটি রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে আইন বিভাগ। তোমরা নিশ্চয়ই জানো সরকারি বিভাগ তিনটি: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এবং এই তিন বিভাগের মধ্যে আইন বিভাগই একমাত্র বিভাগ যেটি জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা গঠিত এবং রাষ্ট্রের আইন প্রণয়নের সর্বমোট ক্ষমতাধিকারী আইন বিভাগ। আইন বিভাগ শুধু আইন প্রণয়ন করে না, আইন বিভাগ আইন প্রণয়নের পাশাপাশি অর্থনৈতিক কার্যাবলীও প্রণয়ন করে থাকে। অর্থনৈতিক কার্যাবলীগুলি কেমন সেটি আমরা একটু দেখে নিব। সেটা হচ্ছে সংসদের বাজেট উত্থাপন, বাজেটের উপর তর্ক বিতর্ক স্থাপন, বাজেট প্রণয়ন, অর্থ বিল উত্থাপন, সংযুক্ত তহবিলের উপর আলোচনা, কর আরোপ, রাজস্ব সম্পর্কে সিদ্ধান্ত, মঞ্জুরি দাবি, নির্দিষ্টকরণ বিল, ছাঁটাই প্রস্তাব, দায়মুক্ত ব্যয়, এই বিষয়গুলি জাতীয় সংসদের অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত। আমরা একটু দেখে নিই যে এই বিষয়গুলি আসলে কেমন। বাজেট উত্থাপনের কথা বলা হচ্ছে যে জাতীয় জীবনে বাজেটের গুরুত্বপূর্ণ বিষয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে বাজেটের প্রয়োজন রয়েছে। আর্থিক লেনদেনের হিসাব নিকাশ করার জন্য বাজেট এবং জাতীয় সংসদ এই বাজেট উত্থাপনের ক্ষেত্রে একমাত্র কর্তৃত্ব অধিকারী। জাতীয় সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাজেট উত্থাপন। জাতীয় সংসদের অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজেট এবং বাজেটের উপর তর্ক বিতর্ক আলোচনা। আগে বলা হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সব ক্ষেত্রেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে বাজেট এবং জাতীয় সংসদের যে জ্ঞানগর্ভ আলোচনা, সেই আলোচনার মাধ্যমে রাষ্ট্রের বাৎসরিক কর্মপরিকল্পনা নির্ধারিত হয় এবং সেই বাৎসরিক কর্মপরিকল্পনা নির্ধারণের জন্য প্রয়োজন হচ্ছে বাজেটের। তর্ক বিতর্কের মাধ্যমে, আলোচনার মাধ্যমে সুষ্ঠু, সুন্দর, উন্নয়নমুখী বাজেট প্রণীত হয়। বাজেট যেমন উপস্থাপনের ক্ষমতা জাতীয় সংসদে রয়েছে, ঠিক তেমনি বাজেট পাস করার ক্ষমতাও জাতীয় সংসদে রয়েছে। বাজেট সম্পর্কে বিভিন্ন আলোচনা হবে, বিভিন্ন পর্যালোচনা হবে, বিভিন্ন ধরনের সুপারিশ হবে এবং এই সব কাজগুলি করার দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদের। জাতীয় সংসদ ইচ্ছা করলে বাজেট প্রণয়নের পাশাপাশি বাজেট পরিবর্তন বা পরিবর্ধনের ক্ষমতা রাখে। জাতীয় সংসদের অর্থনৈতিক কার্যাবলী হিসেবেই জাতীয় সংসদ এই কাজগুলি করে। জাতীয় সংসদে বাজেট উত্থাপনের পাশাপাশি অর্থ বিলও উত্থাপন করে এ বিষয়ে আইন প্রণয়ন করা হয়। প্রথমে অর্থ বিল ও পরে পর্যায়ক্রমে নির্দিষ্টকরণ বিল সমূহ জাতীয় সংসদে উত্থাপন করা হয়। বাজেট উত্থাপনের পরপরই অর্থমন্ত্রী সরকারের কর প্রস্তাব সমূহ কার্যকর করার জন্য অর্থ বিল এবং পাশাপাশি নির্দিষ্টকরণ বিলগুলি উত্থাপন করে। জাতীয় সংসদের এর গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যাবলী হচ্ছে সংযুক্ত তহবিল আলোচনা। সংযুক্ত তহবিল সম্পর্কে আমরা পরে তোমাদের ধারণা দিব। জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ কার্যাবলী হচ্ছে কর আরোপ। অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল রাখার জন্য জাতীয় সংসদে কর আরোপ করতে হয় এবং কর থেকে সরকার আয় নির্ধারিত হয়। তাই জাতীয় সংসদ এই কর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিভিন্ন ধরনের কর আরোপের সিদ্ধান্ত গ্রহণ করে। করের মতো রাজস্ব একটি গুরুত্বপূর্ণ আয়ের সেক্টর এবং সরকারি আয়ের সাথে এটি জড়িত। কর রাজস্বের উপর নির্ভর করে বাজেটের সফলতা, ব্যর্থতা, বাজেটের প্রকৃতি, বাজেটের পরিমাণ। সে কারণে জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে রাজস্ব সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ। সরকার প্রত্যেক মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে তাদের জন্য মঞ্জুরি দাবি উত্থাপন করে। দাবির উপর ব্যাপকভাবে আলোচনা হয় এবং বিভিন্ন মন্ত্রণালয়ের
সাথে জনস্বার্থমূলক যে কার্যক্রমগুলি রয়েছে সেই কার্যক্রমগুলিকে চলমান রাখার স্বার্থে মঞ্জুরি দাবিগুলি প্রয়োজনীয় পরিবর্তন, সংশোধন, পরিবর্তন ইত্যাদি করতে পারে। এবং স্পিকারের সাথে সংসদ নেতার যে আলোচনা, মাননীয় স্পিকার সংসদ নেতার সাথে আলোচনার মাধ্যমে এই মঞ্জুরি দাবিগুলি পাশের ক্ষেত্রে ভোটের দিন নির্ধারণ করে এবং সংখ্যাগরিষ্ঠ ভোটে এই মঞ্জুরি দাবিগুলি পাশ হয়। জাতীয় সংসদে সম্পূর্ণ বিলের উপর আলোচনা হয় এবং এর মাধ্যমে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় বিল পাস করা হয়। এছাড়াও নির্দিষ্টকরণ বিল বলে একটি বিল রয়েছে, যেটা জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 126 নম্বর বিধির ধারা মোতাবেক গ্রহণ করা হয়। এছাড়াও ছাঁটাই প্রস্তাব, যে কোনো প্রস্তাবের ক্ষেত্রে জাতীয় সংসদের একটি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে ছাঁটাই প্রস্তাব অন্যতম। যে কোনো দাবির পরিমাণ হ্রাস করার জন্য যে প্রস্তাব উত্থাপন করা হয় তাকে ছাঁটাই প্রস্তাব বলা হয়। প্রয়োজনীয় শর্ত মোতাবেক জাতীয় সংসদ স্পিকার কর্তৃক গৃহীত হলে জাতীয় সংসদ সদস্যরা যে ছাঁটাই প্রস্তাব যদি স্পিকার কর্তৃক গৃহীত হয় তাহলে মাননীয় স্পিকার নোটিশ প্রদানের মাধ্যমে দিনক্ষণ স্থির করে ছাঁটাই প্রস্তাবটি বাস্তবায়ন করতে পারে। এর মধ্যে এরপরে আছে দায়মুক্ত ব্যয়। দায়মুক্ত ব্যয় বলতে সংযোগ তহবিলের উপর যে ব্যয়গুলি রয়েছে সেগুলিকে বোঝানো হয়। এই ব্যয় বার্ষিক আর্থিক বিবৃতি বা বাজেটে প্রদর্শন করা হয় এবং দায়মুক্ত ব্যয় ব্যাপারে বলা রয়েছে যে দায়মুক্ত ব্যয় নিয়ে সংসদে আলোচনা হবে, তবে দায়মুক্ত ব্যয়গুলি নিয়ে সংসদে কোনো ভোটাভুটি হবে না। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখে নিই জাতীয় সংসদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যগুলি সেটিকে আমরা বলছি বাজেট। বাজেট কাকে বলে? তোমরা নিশ্চয়ই জানো জাতীয় এবং আন্তর্জাতিক যে কোনো ক্ষেত্রেই বাজেট একটি গুরুত্বপূর্ণ। বাজেট ছাড়া কোন রাষ্ট্র নির্দিষ্ট সময় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে না। বাজেট একটি অর্থনৈতিক পরিকল্পনা। এটি রাষ্ট্রের যাবতীয় আয় ব্যয়ের যে হিসাব, সরকারি আয় ব্যয়ের যে হিসাব, নির্দিষ্ট সময় রাষ্ট্র কোন কোন প্রত্যাশিত খাত থেকে আয় করবে এবং কোন কোন প্রত্যাশিত খাতে ব্যয় করবে, সম্ভাব্য ব্যয় করবে, এই সব কিছুই বাজেটে লিপিবদ্ধ করা থাকে। এবং বাজেট হচ্ছে সরকারের যাবতীয় আয় ব্যয়, অর্থনৈতিক কার্যাবলীর পরিপূর্ণ হিসাব। এটি একটি আর্থিক পরিকল্পনাও বটে। বাজেট হলো কর আরোপের প্রস্তাব এবং অর্থ যে ব্যয় করা হবে সেই অর্থ ব্যয়ের একটা হিসাব। এটি মূলত ফরাসি শব্দ থেকে এসেছে এবং এর অর্থ হচ্ছে ব্যয় বা থলি। আমরা আগে বলছি যে বাজেট একটি অর্থনৈতিক পরিকল্পনা। বাজেট প্রণয়ন ছাড়া অর্থ বিভাগের কোনো কাজেই বাস্তবায়ন করা সম্ভব নয়। অর্থনৈতিক বা প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন, বৈদেশিক সম্পর্ক জোরদারকরণ, আর্থিক শৃঙ্খলা উন্নয়ন, আয় ব্যয়ের সঠিক হিসাব নিকাশ ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এবং আয় ব্যয়ের সঠিক হিসাবের জন্যই প্রয়োজন হচ্ছে বাজেটের। বাজেট সাধারণত দুই প্রকার, একটি হচ্ছে উন্নয়নমূলক বাজেট আর একটি হচ্ছে রাজস্ব বাজেট। উন্নয়নমূলক বাজেটকে আমরা মূলধন বাজেটও বলে থাকি। বলা হচ্ছে যে উন্নয়নমূলক কার্যাবলী পরিচালনা করার জন্য যে ব্যয় বরাদ্দ, উন্নয়নমূলক কার্যের বাস্তবায়নের জন্য যে বাজেট, সেটাকে আমরা বলছি উন্নয়নমূলক বাজেট। এবং উন্নয়নমূলক বাজেটে উন্নয়নমূলক কাজের যে আয় ব্যয় যে হিসাব সেটি স্পষ্ট করে দিতে হয়। আরেকটি বাজেট হচ্ছে রাজস্ব বাজেট। সরকারের যে নিয়মিত আয় ব্যয় রাজস্ব বাজেটের অন্তর্ভুক্ত। রাজস্ব বাজেটের মধ্যে সরকারের নিয়মিত আয় ব্যয়কে তুলে ধরা হয়। দেশের প্রশাসন যন্ত্রকে সচল রাখার জন্য যে ব্যয় করা হয়, প্রতিরক্ষা ব্যবস্থাকে সচল রাখার জন্য যে ব্যয় করা হয়, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে ব্যয় করা হয়, জনস্বাস্থ্য, শিক্ষা, এরূপ সেবামূলক কাজের জন্য যে ব্যয় করা হয়, এই খাতসমূহের যে ব্যয়গুলি, যে বরাদ্দগুলি, সেটাকে আমরা বলছি রাজস্ব বাজেট। এই ব্যয়গুলি রাজস্ব বাজেটের অন্তর্ভুক্ত। তোমরা নিশ্চয়ই জানো জাতীয় সংসদে বাজেট উত্থাপন করা হয়। মাননীয় অর্থমন্ত্রী জাতীয় সংসদে বাজেট উত্থাপন করেন এবং বার্ষিক বিবৃতি হিসেবে, বার্ষিক আর্থিক বিবৃতি হিসেবে বাজেটটি জাতীয় সংসদে উত্থাপিত হয়। এই যে বাজেট উত্থাপন, এই বাজেট উত্থাপন এবং পাস, এই দুটি পর্বে এই জিনিসটি ঘটে। প্রথম পর্বে সামগ্রিক অর্থনীতি নিয়ে একটি তথ্যপত্র উপস্থাপন করা হয়, সামগ্রিক অর্থনীতি পর্যালোচনা করে তথ্যপত্র উপস্থাপন করা হয় এবং সামগ্রিক অর্থনীতির উপর আলোচনা হয়, যেখানে জাতীয় সংসদ সদস্যরা সে আলোচনায় অংশগ্রহণ করেন। দ্বিতীয় পর্বে অভ্যন্তরীণ সম্পদ থেকে কিভাবে
আমরা আর্থিক লাভবান হব, অর্থনৈতিক সম্পদ যে সংগ্রহ করার যে বিভিন্ন পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপগুলির উপর আলোচনা করা হয়। তোমরা নিশ্চয়ই জানো জুন মাসে প্রথম সপ্তাহে সংসদে বাজেট উত্থাপন করা হয় এবং শেষ সপ্তাহে বাজেট পাশ করা হয়। 1 জুলাই থেকে বাজেট কার্যকর হয়। এরপর আমরা দেখি বাজেট আসলে কেন প্রয়োজন, বাজেটের প্রয়োজনীয়তাটা কি। আমরা বারবার বলছি বাজেট একটি আর্থিক পরিকল্পনা এবং আর্থিক পরিকল্পনা হিসেবে একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেটি নির্ভর করে বাজেটের সঠিক বাস্তবায়নের। আমরা বলছি যে বাজেট যেহেতু একটি আর্থিক পরিকল্পনা, একটি রাষ্ট্রের চলমান উন্নয়ন প্রক্রিয়াকে চলমান রাখার জন্য ধারাবাহিকভাবে সেই উন্নয়ন পরিকল্পনাকে অ্যাক্টিভ রাখার জন্য বাজেটের প্রয়োজন। এটি রাষ্ট্রের সারা বছরের আয় ব্যয়ের হিসেব হচ্ছে বাজেট। সেক্ষেত্রে রাষ্ট্র কোন কোন খাত থেকে প্রত্যাশিত আয় করবে এবং অভ্যন্তরীণ কোন কোন সম্পদ থেকে কিভাবে সম্পদ আহরিত হবে, কতটুকু আয় হবে, কতটুকু ব্যয় হবে, এর হিসাবের জন্য বাজেট প্রণয়ন করা প্রয়োজন। বাজেট দেশের অর্থনৈতিক উন্নয়নের দিক নির্দেশনা দলিল। বাজেটে স্পষ্ট করে দেওয়া হবে আগামী 1 বছরের জন্য কোন কোন ক্ষেত্রে কি কি উন্নয়নমূলক কার্যক্রম সংগঠিত হবে এবং সেখানে কি পরিমাণ অর্থ বরাদ্দ করা থাকবে। বাজেট অর্থনৈতিক উন্নয়নের একটা দিক নির্দেশনা বটে। বাজেট সরকারি কাজের সীমানা নির্ধারণ করে দেয়। 1 বছরে সরকার কোন কোন ক্ষেত্রগুলিতে কি পরিমাণ ব্যয় করবে সেই ক্ষেত্রটি, সেই সীমানাটি নির্ধারণ করে দেওয়া হয় বাজেটের মাধ্যমে। একটি নির্দিষ্ট সময়ে যে অর্থনৈতিক পরিকল্পনা, সেই পরিকল্পনা গ্রহণের জন্যই বাজেট প্রয়োজন। বাজেট ছাড়া নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন অসম্ভব। একটি রাষ্ট্র ব্যবস্থা যে উন্নয়নের চাবিকাঠি, উন্নয়নের সঠিক প্রতিচ্ছবি হচ্ছে বাজেটে কোন কোন খাত থেকে কি পরিমাণ অর্থ সংগ্রহ করা হবে, কোন কোন ক্ষেত্রে ব্যয় করা হবে, কোন কোন উন্নয়নমূলক কার্যগুলিতে ব্যয় করা হবে, সেটি স্পষ্ট করে বাজেটে উল্লেখ করা থাকে। এই জন্যই বাজেটকে বলা হচ্ছে এটি উন্নয়ন কাজের সঠিক পথ। পাশাপাশি বাজেট একটি রাষ্ট্রের উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্দেশক। আগামী 1 বছরে কি কি উন্নয়ন করা হবে এবং কোন কোন লক্ষ্যমাত্রা অর্জিত হবে, এই লক্ষ্যমাত্রা অর্জনের যে নির্দেশনা সেটি বাজেটে স্পষ্ট করে দেওয়া থাকে। পাশাপাশি বাজেটে উন্নয়ন অগ্রাধিকারের নির্দেশনা থাকে। কোন প্রকল্পগুলি, কোন কাজগুলি, কোন উন্নয়নমূলক কার্যক্রমগুলি জরুরি ভিত্তিতে গ্রহণ করা প্রয়োজন, এটি একটি দিক নির্দেশনা থাকে বাজেটে। এছাড়াও অদৃশ্য খাতের যে ব্যয়, যেটি যে কোনো প্রয়োজনে আকস্মিকভাবে প্রয়োজন পড়তে পারে, সেই জন্য বাজেটে একটি থোক বরাদ্দ রাখা হয় এবং সেটিও বাজেটের নির্দিষ্ট গণ্ডির মধ্যেই থাকে এবং এর ফলে যে কোনো সময় জরুরি প্রয়োজনে অদৃশ্য খাতে ব্যয় করা সহজ হয়। সেবা খাতের যে পরোক্ষ উপকারিতা, সেই সেবা খাতগুলির পরোক্ষ উপকারিতার হিসাব নিকাশ বাজেটে পাওয়া যাবে। বাজেটের মধ্যে নতুন নতুন আর্থিক খাত সৃষ্টির নির্দেশনা থাকে। আগামী অর্থ বছরে কোন কোন খাত থেকে অর্থ প্রাপ্তি হবে, কোন কোন সম্পদ থেকে অর্থ প্রাপ্তি হবে, কোন কোন খাতকে অর্থ প্রাপ্তির সম্ভাব্য উপায় হিসেবে বিবেচনা করা হবে, নতুন নতুন খাত কিভাবে সৃষ্টি করা যাবে, এই যে নির্দেশনা, এই নির্দেশনাগুলো থাকে বাজেটের মধ্যে। সর্বোপরি সরকারি যে আয় ব্যয়, সরকারি ব্যয়ের নিয়ন্ত্রণের চাবিকাঠি হচ্ছে বাজেট। একটি অর্থ বছরে সরকার কি কি ব্যয় করবে, কোন কোন ক্ষেত্রে ব্যয় করবে, সেটি নির্ধারণ করে দেবে বাজেট। বাজেট ছাড়া একটি রাষ্ট্র সঠিকভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। এরপর আসে বাজেট ক্যালেন্ডার। আমরা যে কথা বলছিলাম, একটি বাজেট যখন উত্থাপিত হয়, সেই বাজেটটি যখন জুন মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদে মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত হয় এবং পরবর্তী সময়ে সেই বাজেটটি পাস যখন হয়,
30শে জুন এবং 1লা জুলাই থেকে সেটি কার্যকরী হয়, এই যে বাজেট উত্থাপন থেকে পাশ হওয়া পর্যন্ত এই যে সময়গুলি, এই সময়ের মধ্যে অনেকগুলি কাজ, এই যে কাজগুলি, এগুলিকে আমরা বাজেট ক্যালেন্ডার বলছি। বাজেট ক্যালেন্ডারগুলি মূলত একটি অর্থ বছরের সংসদে বাজেট উত্থাপন এবং অর্থ বিল উপস্থাপনের যে পরবর্তী যে কার্যগুলি সম্পন্ন করা হচ্ছে, এই সমস্ত কার্যগুলিকে আমরা একসঙ্গে বলছি বাজেট ক্যালেন্ডার। কি কি কার্যগুলি এখানে সম্পাদন করা হয় সেটা একটু আমরা দেখে নিই। প্রথমে যেটি করা হয়, সম্পূরক বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা করা হয়। যে বাজেটটি আমরা উপস্থাপনার জন্য, প্রণয়নের জন্য, পাশের জন্য উপস্থাপন করা হবে, সেই বাজেটটির সম্পর্ক আলোচনা হবে। প্রত্যেক সংসদ সদস্য সে বিষয়ে সে আলোচনায় অংশগ্রহণ করবে। সম্পর্ক বাজেটে যে প্রস্তাবিত দায়যুক্ত ব্যয় সম্পর্কিত যে মঞ্জুরি দাবিগুলি রয়েছে, দাবিগুলির উপর জাতীয় সংসদ সদস্যরা আলোচনা করবেন, পর্যালোচনা করবেন। তারা যদি মনে করে এই দাবিগুলি যৌক্তিক, তাহলে তারা পাশ করবেন। যদি মনে করে দাবিগুলি যৌক্তিক নয়, তাহলে তারা রাজবৃদ্ধি করতে পারবেন। সম্পূরক বাজেটে প্রস্তাবিত অন্যান্য ব্যয় সম্পর্কিত যে মঞ্জুরি দাবিগুলি রয়েছে, এর উপর আলোচনা হবে, ভোট গ্রহণ হবে। সেই বিষয়ে জাতীয় সংসদ সদস্যরা অবশ্যই অংশগ্রহণ করবেন। সম্পূরক বিল উত্থাপন বিবেচনা পাশ করা হবে। পরবর্তী বছরের বাজেট সম্পর্কে আলোচনা করা হবে। আগামী বছরের বাজেট কেমন হবে, কোন কোন ক্ষেত্রে কি পরিমাণ বরাদ্দ হবে, এই বিষয়গুলি বাজেট ক্যালেন্ডার অন্তর্ভুক্ত থাকবে এবং এটি নিয়ে আলোচনা হবে। অর্থ বিল বিবেচনা করা হবে এবং অর্থ বিল পাশ করা হবে। পরবর্তী বছরে বাজেটে প্রস্তাবিত দায়যুক্ত ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবিগুলির উপর আলোচনা করা হবে। পরবর্তী বছরের যে প্রস্তাবিত যে অন্যান্য ব্যয়গুলি রয়েছে, সেই দাবিগুলির উপর, সেই মঞ্জুরি দাবিগুলির উপর আলোচনা করা হবে, ভোট গ্রহণ করা হবে। সেই সঙ্গে নির্দিষ্টকরণ বিল বিবেচনার জন্য সংসদে উপস্থাপন করা হবে এবং পাশ করা হবে। এই যে কার্যক্রম, এই ধারাবাহিক কার্যক্রমের যে প্রক্রিয়া, এসব বিষয়ে সংসদে কি করা হবে, এক বা একাধিক দিন নির্দিষ্ট করে দেওয়া হবে। সংসদ সচিবালয়ের কি করবে, স্পিকারের অনুমোদন সাপেক্ষে এটি ক্যালেন্ডার তৈরি করবে, কার্যসূচি তৈরি করবে। এই যে কার্যসূচি, এই যে কর্মসূচি, এটাকে বলা হচ্ছে বাজেট ক্যালেন্ডার। শিক্ষার্থী, এরপর আমরা একটু দেখে নিই জাতীয় সংসদে মঞ্জুরি দাবি বলে একটি শব্দ আমরা প্রায় পাই, যেটি জাতীয় সংসদের অর্থনৈতিক কার্যাবলীর একটি গুরুত্বপূর্ণ অংশ। সেই মঞ্জুরি দাবিটা আসলে কেমন? আমরা বিভিন্ন সময় বলি, সম্পূরক বাজেটের কথা বলি, মঞ্জুরি দাবির কথা বলি, মঞ্জুরি দাবি পাশের কথা বলি। কিছু মঞ্জুরি দাবি দায় মুক্ত, কিছু মঞ্জুরি দাবি দায় মুক্ত নয়। তথাপি আমরা বলি মঞ্জুরি দাবি দুই প্রকার। এটি হচ্ছে উন্নয়ন বাজেটভুক্ত মঞ্জুরি দাবি, এটি হচ্ছে অনুন্নয়ন বাজেটভুক্ত মঞ্জুরি দাবি। অনুন্নয়ন বাজেটভুক্ত মঞ্জুরি দাবি দুই প্রকার, দায় মুক্ত ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবি, আরেকটি হচ্ছে অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবি। আমরা বলছি যে উন্নয়ন বাজেটের যে মঞ্জুরি দাবি সেটা কেমন? উন্নয়ন বাজেট, আমরা এই শব্দটির মধ্যেই এর উত্তর রয়েছে। উন্নয়নমূলক কার্যক্রমের জন্য যে বাজেট প্রণয়ন করা হয় তাকে আমরা বলছি উন্নয়ন বাজেট। এবং এই উন্নয়ন বাজেট যে মঞ্জুরি দাবি করা হয় সেটা হচ্ছে উন্নয়নের জন্য দাবি করা হয়। উন্নয়ন বাজেটের মধ্যে কোনো দায়মুক্ত ব্যয় থাকে না। যে ব্যয়গুলি এখানে থাকে, যে ব্যয়গুলি এখানে করা হবে, যে মঞ্জুরি দাবি করা হবে, এই সমস্ত দাবিগুলি অবশ্যই দায়যুক্ত। এবং এই ধরনের যে ব্যয় মঞ্জুরি দাবির ক্ষেত্রে রাষ্ট্রপতির সুপারিশ নিতে হয়। দায়মুক্ত যে ব্যয়গুলি রয়েছে, দায়মুক্ত ব্যয় সম্পর্কিত যে মঞ্জুরি দাবি রয়েছে, এই দায়মুক্ত ব্যয় সংক্রান্ত যে মঞ্জুরি দাবি সংসদে আলোচনা হবে, তবে এটি ভোটের হবে না। অন্যান্য যে ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবি সংসদে উত্থাপিত হবে, তাতে জাতীয় সংসদ সদস্যরা সম্মতি দানে করতে পারেন বা সম্মতি দানে অস্বীকৃতি দিতে পারেন, কিংবা তারা ইচ্ছা করলে মঞ্জুরি দাবি সাপেক্ষে হ্রাস বা বৃদ্ধি করতে পারে। এই ক্ষমতা জাতীয় সংসদ সদস্যদের রয়েছে। তারপরে জাতীয় সংসদ সদস্যরা অর্থনৈতিক ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার অর্থনৈতিক ক্ষেত্রে সমস্ত কার্যক্রম তারা নিয়ন্ত্রণ করবে। এবার আমরা আসি অর্থ বিল এবং অর্থ সংক্রান্ত বিল।
আমরা জানি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে জাতীয় সংসদে বাজেট প্রণয়নের ক্ষেত্রে অর্থ বিল এবং অর্থ সংক্রান্ত বিল একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এবং গণতান্ত্রিক সরকার ব্যবস্থা অর্থনৈতিক অর্থনীতির যে গতি প্রকৃতি এটি একটি জরুরি প্রসঙ্গ। অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া সংসদীয় গণতন্ত্র অর্থ, এবং অর্থনীতি এবং গণতন্ত্র একে অপরের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের মতো বাংলাদেশেও এর বাইরে নয়, যেহেতু আমরা বলছি যে আর্থিক যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা জাতীয় সংসদের। জাতীয় সংসদ যে কোনো আর্থিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একক এবং সার্বভৌম। সেই ক্ষেত্রে বাংলাদেশের সংবিধানের নিয়ম অনুসারে জাতীয় সংসদ যে কোনো অর্থ বিল বা অর্থ বিল বহির্ভূত অর্থ সংক্রান্ত বিল, অর্থ বিল নয় কিন্তু অর্থ সংক্রান্ত বিল পাশের ক্ষেত্রে একক ক্ষমতাধিকার, এবং এই ক্ষমতা দ্বারা করে জনগণের কল্যাণের সাথে, যেহেতু এখন রাষ্ট্রগুলি কল্যাণমূলক রাষ্ট্র, কল্যাণমূলক রাষ্ট্র জনগণের কল্যাণের স্বার্থে অর্থ বিল এবং অর্থ সংক্রান্ত যে বিলগুলো রয়েছে এই বিলের ক্ষেত্রে এই ক্ষমতাটা প্রয়োগ করে, এবং এর মাধ্যমে দেশে অর্থ সংক্রান্ত বিভিন্ন ধরনের আইন প্রণীত হয়। অর্থ বিলের সঙ্গে বলা হয়েছে বাংলাদেশের জাতীয় সংসদের বাংলাদেশের জাতীয় সংসদে যে অর্থ বিল ও অর্থ সংক্রান্ত বিলের যে ক্ষমতা, সেখানে অর্থ বিল আসলে কোনটি এ বিষয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অর্থ বিল শিরোনামের 81 অনুচ্ছেদে। বলা হয়েছে যে বিভিন্ন ধরনের কর আরোপ, নিয়ন্ত্রণ, রদবদল, মৌকুফ বা রহিতকরণ অথবা সরকার কর্তৃক কোনো গ্যারান্টি দান অথবা সংযুক্ত তহবিলের রক্ষণাবেক্ষণ, অনুরূপ তহবিলের অর্থ প্রদান বা অনুরূপ তহবিলের অর্থদান বা নির্দিষ্টকরণ, সংযোজিত তহবিলের উপর দায় আরোপ কিংবা অনুরূপ কোনো দায় রদবদল বা বিলোপ। বলা হচ্ছে যে সংযোজিত তহবিলের প্রযোজনা সরকারি যে হিসাব রয়েছে সেই হিসাবের বাবদ কোনো অর্থ প্রাপ্তি কিংবা অনুরূপ কোনো অর্থ রক্ষণাবেক্ষণ বা সরকারি হিসাব নিরীক্ষা, এই যে বিষয়গুলি রয়েছে এই সবগুলি আসলে অর্থ বিল। এবং মজার ঘটনা হচ্ছে কোনো বিল অর্থ বিল কিনা সেটি সিদ্ধান্ত দেবে মাননীয় স্পিকার, এবং এই বিষয়ে আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে। অর্থ সংক্রান্ত বিল কোনগুলি? যেসব বিলে প্রজাতন্ত্রের অর্থ ব্যয় সংকোচন বা করোপের বিধান রয়েছে কিন্তু স্পিকার তাকে অর্থ বিল বলে সার্টিফিকেট দেয়নি, এই বিলগুলিকে আমরা বলছি অর্থ সংক্রান্ত বিল। যেমন যদি আমরা বলি জাতীয় সংসদের 81(2) নম্বরে বলা রয়েছে কি জরিমানা বা অন্য কোনো অর্থদণ্ড আরোপ বা রদবদল, লাইসেন্স ফি বা কোনো কার্যের জন্য ফি বা উসুল আরোপ বা প্রদান, এই যে বিষয়গুলি এগুলি হচ্ছে অর্থ, এর মধ্যে অর্থ রয়েছে কিন্তু এগুলো হচ্ছে অর্থ সংক্রান্ত বিল, অর্থ বিল নয়। অর্থাৎ অর্থ বিল চূড়ান্ত করার সিদ্ধান্ত দেবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকারই সিদ্ধান্ত দেবে কোন বিলটি অর্থ বিল আর কোন বিলটি অর্থ বিল নয়। এরপর আমরা আসি সংযুক্ত তহবিল ও নির্দিষ্টকরণ বিল। এই বিষয়টি আমরা একটু দেখে নিই, সংযুক্ত তহবিল এবং নির্দিষ্টকরণ বিল আসলে কি বোঝায়। সরকারের যে সকল প্রাপ্ত রাজস্ব, সরকারি গৃহীত সকল ঋণ বা সরকারি ঋণ পরিশোধ থেকে যে প্রাপ্ত আয়, যে অর্থ যে তহবিলে জমা হয়, যে তহবিলের অংশে পরিণত হয়, সেটাকে আমরা বলছি সংবিধানে সেটাকে আমরা বলছি সংযুক্ত তহবিল। জাতীয় সংসদের এই সংযুক্ত তহবিল বিষয়টি নিয়ে আলোচনা করার ইতিহাস রয়েছে। সংসদ অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে সংযুক্ত তহবিলের যে আলোচনা এটিও একটি। এবং জাতীয় সংসদ বাংলাদেশের যে সংবিধান, মানে সংবিধানের 84(1) অনুচ্ছেদে স্পষ্ট করা হয়েছে যে কোন কোন উৎস থেকে প্রাপ্ত অর্থ সংযোজিত তহবিল হিসেবে দিতে হবে। যেমন বলা হয়েছে যে সরকার কর্তৃক প্রাপ্ত সকল রাজস্ব, সরকার কর্তৃক সংগৃহীত সকল ঋণ, এবং কোন দায় বা পরিশোধ থেকে সরকার কর্তৃক প্রাপ্ত যে অর্থ, এইগুলি হচ্ছে সরকারের যে ফান্ডে জমা হবে এটাকে আমরা বলছি সংযুক্ত তহবিল। প্রজাতন্ত্র সরকারি হিসাবে এই সংযুক্ত তহবিলের অংশে পরিণত হয় এমন অর্থ ব্যতীত অন্য যে অংশগুলি রয়েছে
সেগুলি হচ্ছে প্রজাতন্ত্রের সরকারি হিসাব। সরকারের এই উপরোক্ত তিনটি, আমরা বলছি সরকারের প্রাপ্ত সকল রাজস্ব, সরকারের সংগৃহীত সকল ঋণ এবং কোন দায় পরিশোধ থেকে সরকার যে অর্থ পায়, এখান থেকে যে অর্থটি সরকারের তহবিলে জমা হয় সেটিকে বলা হচ্ছে সংযুক্ত তহবিল। এবং অন্যান্য ক্ষেত্র থেকে যে আয়টি সরকারের কাছে আসে, যে আর্থিক বলবো আমরা যে তহবিলটি গঠিত হয়, সেটি হচ্ছে প্রজাতন্ত্রের সরকারি হিসাব। এরপর আমরা আসি নির্দিষ্টকরণ বিল। নির্দিষ্টকরণ বিল হলো নির্দিষ্ট খাতে প্রয়োজনে ব্যয় করার অনুমতি দানের জন্য পার্লামেন্ট উত্থাপিত বিল। কোন একটি নির্দিষ্ট স্পেসিফিক ক্ষেত্রে যখন অর্থ বরাদ্দের প্রয়োজন প্রশ্ন আসে, অর্থ ব্যয়ের প্রশ্ন আসে, যখন সেটি জাতীয় সংসদ সদস্য, জাতীয় সংসদ অনুমতি দেয় এবং জাতীয় সংসদ অনুমোদনের জন্য যখন সেটা পার্লামেন্টে উপস্থাপন করা হয়, সেটাকে আমরা বলছি নির্দিষ্টকরণ বিল। এবং বাংলাদেশ সংবিধানে এই নির্দিষ্টকরণ বিল পাশের ক্ষমতা জাতীয় সংসদকে দেওয়া হয়েছে। বাংলাদেশ সংবিধান জাতীয় সংসদকে নির্দিষ্টকরণ বিলের ক্ষমতা দিয়েছে এবং সেটি দেওয়া হয়েছে কোথায়? বাংলাদেশের সংবিধানের 90 নম্বর অনুচ্ছেদ। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা দেখি যে দায়মুক্ত ব্যয় আসলে কোনগুলি। তোমরা নিশ্চয়ই জাতীয় সংসদের যে অর্থনৈতিক কার্যাবলী, সেই কার্যাবলীর মধ্যে দায়মুক্ত ব্যয় সম্পর্কে একটি প্রত্যয় তোমরা পেয়েছ। দায়মুক্ত ব্যয় আসলে কোন? এই শব্দটির মধ্যে উত্তর রয়েছে। দায়মুক্ত মানে যে ব্যয়গুলি বিষয়ে দাবি করা যাবে না, যে ব্যয়গুলি বিষয়ে কোনো দায় বা দায়িত্ব রাখা যাবে না, সেটি হচ্ছে দায়মুক্ত ব্যয়। দায়মুক্ত ব্যয় বলতে বেসিক্যালি সংযুক্ত তহবিলের উপর যে ব্যয়, সংযুক্ত তহবিলে যে দায়, ও দায় মুক্ত ব্যয়কে বোঝায়। এই ব্যয় বাজেটে প্রদর্শন করা হয়। তবে দায়মুক্ত ব্যয় সম্পর্কে সংসদে আলোচনা হবে, কিন্তু দায়মুক্ত ব্যয় সংসদের ভোটাভুটিতে অন্তর্ভুক্ত নয়। এটি সংবিধানের 88 অনুচ্ছেদে স্পষ্ট করে দেওয়া হয়েছে। কারণ দায়মুক্ত ব্যয় ইচ্ছা করলেই পরিমার্জন করা যায় না, সংশোধন করা যায় না, রাজবৃদ্ধি করা যায় না। এই ব্যয়গুলি কেমন? দায়মুক্ত এই যে ব্যয়গুলি, এই ব্যয়গুলি কেমন সেটা আমরা দেখি। মহামান্য রাষ্ট্রপতিকে দেওয়া যে পারিশ্রমিক, তার দপ্তরকে দেওয়া যে পারিশ্রমিক, এটি দায়মুক্ত ব্যয়। জাতীয় সংসদের মাননীয় স্পিকার, মাননীয় ডেপুটি স্পিকার, সুপ্রিম কোর্টের বিচারকগণ, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, নির্বাচন কমিশনারগণ, সরকারি কর্ম কমিশনের সদস্যদের যে পারিশ্রমিক দেওয়া হয়, যে সম্মানী দেওয়া হয়, এই ব্যয়টি অ্যাবসলিউটলি দায়মুক্ত ব্যয়। বিভিন্ন সুদ পরিশোধের তহবিল দায়, মূলধন পরিশোধ, সঙ্গে তহবিলের জামানতে গৃহীত যে ঋণের ব্যয়, এই সমস্ত যে সরকারের ঋণ সংক্রান্ত যে ব্যয়গুলি, এই ব্যয়গুলি দায়মুক্ত। শুধু তাই নয়, আমরা বলছিলাম যে সংসদের, সুপ্রিম কোর্টের, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের যে দপ্তর, নির্বাচন কমিশনের যে অফিস, সরকারি কর্ম কমিশনের যে অফিস, তাদের যে কর্মচারীদের যে বেতন দেওয়া হয়, যে পারিশ্রমিক দেওয়া হয়, যে সম্মানী দেওয়া হয়, এগুলি অবশ্যই দায়মুক্ত ব্যয়। কোনো আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক প্রজাতন্ত্রের বিরুদ্ধে কোনো রায় বা ডিক্রি বা রায়দাদ কার্যকর করার জন্য যে প্রয়োজনীয় ব্যয় করা হয়, সেই ব্যয়টি অবশ্যই দায়মুক্ত। এই সংবিধান বা সংসদ আইন করে যদি কোনো ব্যয়কে দায়মুক্ত ব্যয় ঘোষণা করে, তাহলে অবশ্যই সেটি দায়মুক্ত ব্যয় হিসেবে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা অনেক কিছু আলোচনা করার চেষ্টা করেছি, আমরা একটু দেখে নিই। এরপরে আমরা একটু দেখব বাজেট এবং অর্থ বিষয়ক সংক্রান্ত কিছু প্রত্যয় আমরা এখানে পেয়েছি। সেই প্রত্যয়গুলি আসলে কেমন, প্রত্যয়গুলি কি? যেমন আমরা এখানে পেয়েছি অর্থ বছর। তোমরা নিশ্চয়ই জানো যে 12 মাসে 1 বছর হয়। সরকার আয় ব্যয়ের যে পরিকল্পনা বা বাজেট যখন তৈরি করে, সেটি যে মাস থেকে কার্যকরী হয়, সেই মাস থেকে শুরু করে পরবর্তী 12তম মাসের শেষ দিন পর্যন্ত যে সময়, সেটাকে আমরা বলছি অর্থ বছর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ক্ষেত্রে অর্থ বছরটি হচ্ছে 1 জুলাই থেকে শুরু করে 30 জুন পর্যন্ত। প্রস্তাবিত বাজেট, যে বাজেটটা অর্থ বছরের শেষ মাসে, যেটি জাতীয় সংসদ উত্থাপন করা হয় বাংলাদেশের জুন মাসে, সেটা বলছে প্রস্তাবিত বাজেট বা খসড়া বাজেট।
এই বাজেটটি যখন পাস হবে, বাজেটের জন্য জাতীয় সংসদে অনুমোদিত হবে, তখন আমরা সেটাকে পূর্ণাঙ্গ বাজেট বলতে পারবো। তার আগে আমরা বলবো এটি প্রস্তাবিত অথবা খসড়া বাজেট। এরপরে সংশোধিত বাজেট। জাতীয় সংসদে যখন পরবর্তী বছরের জন্য বাজেট উত্থাপন করা হয়, প্রস্তাব দেওয়া হয়, পাশাপাশি চলতি বছরের জন্য সংশোধিত বাজেট উত্থাপন করা হয় এবং সেখানে আগের অর্থ বছরের যে অর্থ বছরে চলছে সেই অর্থ বছরের বিভিন্ন আয় ব্যয়ের লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জিত হয়েছে কি হয়নি, সেক্ষেত্রে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ব্যয় হয়েছে কি হয়নি, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি এই সংসদীয় বাজেটে আলোচনায় আসে এবং সংসদীয় বাজেটে সেই হিসাবগুলি সংশোধন করা হয়। সম্পূরক বাজেট, কোনো কোনো মন্ত্রণালয় তাদের বরাদ্দের চেয়ে বেশি ব্যয় করে ফেলে এবং ওই যে অতিরিক্ত ব্যয়, এই অতিরিক্ত ব্যয়ের জন্য এই সম্পূরক বাজেটে প্রয়োজন পড়ে। এটিও জাতীয় সংসদে উত্থাপন করতে হয়। জাতীয় সংসদের অনুমতি ছাড়া এই বাজেট পাস করা যায় না। থোক বরাদ্দ, সরকারের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন কার্যাবলী পরিচালনার জন্য, বাস্তবায়নের জন্য অনেক সময় জরুরি প্রয়োজনে অর্থের প্রয়োজন পড়ে। সেই জরুরি প্রয়োজনের সংস্থান করার জন্য জাতীয় সংসদ বাজেটে একটি আলাদা করে বরাদ্দ রাখে, যেটা আমরা বলছি থোক বরাদ্দ। এরপরে আসে প্রত্যক্ষ কর। প্রত্যক্ষ বলতে নিজের যে করটির দায়ভার প্রাথমিকভাবে এবং চূড়ান্তভাবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপরে তাকে প্রত্যক্ষ কর বলা হয়। যেমন আমরা যারা আয়কর দিই, বিভিন্ন ব্যবসায়ীরা কর্পোরেট কর দেয়, ধান কর, উত্তরাধিকার কর, ঘরবাড়ি জমি জমা কর, এসবই প্রত্যক্ষ কর। বিষয়টা হচ্ছে এই করটি যার উপর বর্তায় তাকে এই করটি পরিশোধ করতে হয়। আরেকটি রয়েছে পরোক্ষ কর, যে করের ভারটা সরাসরি করদাতার উপর বর্তায় না, করদাতা অন্য কারো উপর স্থানান্তর করতে পারে, সেটা পরোক্ষ কর বলা হচ্ছে। যেমন সরকার বাটা কোম্পানির জুতার উপর কর বসালো, তার দেয়ার ভার জনগণের উপরেই পড়ে, তবে জনগণ সে করটি সরাসরি দেয় না। বাটা কোম্পানি তাদের পণ্যের উপর কর বসিয়ে জনগণের কাছ থেকে সে টাকাটা নেয় এবং সেটি তারা সরকারকে পরোক্ষ কর হিসেবে প্রদান করে। এরপরে আসো আমদানি ও রপ্তানি শুল্ক। বিদেশ থেকে আমদানিকৃত বা দেশ থেকে রপ্তানি করা যে পণ্যগুলি আমরা আমদানি করি বা রপ্তানি করি, এর উপর যে শুল্ক আরোপ করা হয় তাকে বলা হচ্ছে আমদানি ও রপ্তানি শুল্ক। সাধারণত দেশীয় শিল্পকে রক্ষা করার জন্য আমদানি শুল্ক আরোপ করা হয়। এবার সম্পূরক শুল্ক, বিভিন্ন পণ্যের মধ্যে করের অসমতা দূর করার জন্য, কোনো কোনো পণ্যের ক্ষেত্রে যদি করের সামঞ্জস্য লঙ্ঘিত হয়, এই অসামঞ্জস্যতা দূর করার জন্য সম্পূরক শুল্কের প্রয়োজন পড়ে। প্রধানত আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক বসানো হয় এবং এর ফলে কি হয়, এর ফলে দেশীয় শিল্প রক্ষা পায়। সরকার বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করার জন্য অনেক সময় দেখা যায় কর রেয়াত করে, কর মকুব করে, যেটাকে আমরা বলছি ট্যাক্স হলিডে। এরপরে আসুন বাজেট অধিবেশন। জাতীয় সংসদের আরেকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যাবলী হচ্ছে বাজেট অধিবেশন এবং এই প্রতি অর্থ বছরের শুরুতে অর্থমন্ত্রী সংসদে বাজেট উত্থাপন করেন। সংসদের যে অধিবেশনে বাজেট উত্থাপিত হয় সেই অধিবেশনটিকে বলা হচ্ছে বাজেট অধিবেশন। অর্থমন্ত্রী যেদিন বাজেট উত্থাপন করবেন সেদিন বাজেট সম্পর্কে বা অন্য কোনো বিষয়ে আর কোনো আলোচনা হবে না। সেখানে কি হবে, শুধু বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা হবে, মঞ্জুরির দাবিগুলি নিয়ে আলোচনা হবে এবং অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবির উপর ভোট গ্রহণ করা হবে। অন্য কোনো আলোচনা এখানে অনুষ্ঠিত হবে না, হওয়ার সুযোগও নেই। এরপর আসে মঞ্জুরি। এরপরে আসি আমরা মঞ্জুরি। বিভিন্ন মন্ত্রণালয় সরকারি বিভাগের জন্য সংসদে অনুমোদিত অর্থই মঞ্জুরি। অর্থমন্ত্রী বার্ষিক বাজেটে এ ধরনের ব্যয় নির্বাহের জন্য অর্থ দাবি করেন, এই দাবিকে মঞ্জুরি দাবি। এই মঞ্জুরি দাবিগুলি হ্রাসবৃদ্ধি করা যায়। এরপরে আমরা একটু দেখে নিই, শিক্ষার্থীবৃন্দ, বাজেট এবং অর্থ বিষয়ে কতগুলো সংঘর্ষের মধ্যে ধারণা দেওয়া হলো। এরপর আমরা দেখি বাংলাদেশের যে রাজস্ব ব্যবস্থাপনায় জাতীয় সংসদের ভূমিকা কেমন, আমরা দেখে নিই। বাংলাদেশের জাতীয় সংসদ আইন প্রণয়ন,
একমাত্র এবং চূড়ান্ত কর্তৃপক্ষ। আইনসভা হিসেবে জাতীয় সংসদ বাংলাদেশের সাধারণ জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা গঠিত। জাতীয় সংসদ কি করে? রাষ্ট্রের জন্য কার্যকরী আইন প্রণয়ন করে, যদিও সেই আইনটি সংবিধানের ভিতর থেকেই প্রণয়ন করা হয়। রাজস্ব ব্যবস্থাপনা জাতীয় সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে আইন প্রণয়ন করে রাষ্ট্রে প্রচলিত আইনের মধ্যে থেকে জাতীয় সংসদ সংবিধানের মধ্যে থেকে রাষ্ট্রের জন্য কল্যাণমুখী আইন প্রণয়ন করে। পাশাপাশি অর্থনৈতিক যে কার্যাবলীগুলো রয়েছে সেই কার্যাবলীর মধ্যে আইনসভা হিসেবে বাজেট প্রণয়ন করা হয়, বাজেট উপস্থাপন করা হয়, বাজেট পাস করা হয়, বাজেটে একটি অর্থ বছরের আয় হিসাব করা হয়, চলতি অর্থ বছরের সংশোধিত বাজেট করা হয়, পাস করা হয়, উপস্থাপন করা হয়, সম্পূরক বাজেট পাস করানো হয়, বিভিন্ন দাবিগুলি বিভিন্ন মঞ্জুরিগুলি সম্পর্কে আলোচনা করা হয়, পাস করা হয়। সংসদের যে স্থায়ী কমিটিগুলি রয়েছে সেই সংসদের স্থায়ী কমিটিগুলি জাতীয় সংসদের বিভিন্ন বিষয়ে, বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম বিষয়ে তারা পর্যালোচনা করে, তারা আলাপ আলোচনা করে, তারা মনিটরিং করে, তারা বিভিন্ন ধরনের সুপারিশ দেয় এবং সেই সুপারিশগুলি জাতীয় সংসদে। আমরা বলছিলাম যে সংসদের যে স্থায়ী কমিটিগুলি রয়েছে সেই কমিটিগুলি করে, কমিটিগুলি সরকারি বিভিন্ন হিসাব কমিটি, সংসদের যে বিভিন্ন উপকমিটিগুলো রয়েছে, সরকারি প্রতিষ্ঠানের যে কমিটিগুলো রয়েছে, এই কমিটিগুলি সরকারি আয় ব্যয়গুলি, রাজস্ব ব্যবস্থাপনাগুলি মনিটরিং করে, পর্যালোচনা করে, যার ফলে স্বচ্ছতা এবং জবাবদিহিতা, নিরপেক্ষতা রক্ষা পায় এবং সরকারি যে উন্নয়ন কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের সুফল জনগণ ভোগ করতে পারে। এগুলো হচ্ছে ন্যায়পাল নিয়োগ। আমরা জানি সংবিধানের ৭৭ নম্বর অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের কথা বলা হয়েছে। ন্যায়পালের মাধ্যমে জাতীয় সংসদ যে কোনো ব্যক্তি, যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো প্রশাসনিক প্রতিষ্ঠান, যে কোনো মন্ত্রণালয়ের বিষয়ে তথ্য সংগ্রহ, পর্যালোচনা কিংবা মনিটরিং করার ক্ষমতা দান করতে পারে। এর মাধ্যমেও জাতীয় সংসদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির রাজস্ব ব্যবস্থাপনায় স্পষ্ট ভূমিকা রাখতে পারছে। কর আরোপ এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রেও জাতীয় সংসদ ব্যাপক ভূমিকা অধিকারী। কারণ হচ্ছে জাতীয় সংসদের অনুমতি ছাড়া কোনো প্রকার কর আরোপ করা যাবে না, কোনো প্রকার কর সংশোধন করা যাবে না, অথবা কোনো প্রকার কর রহিতকরণের সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। এই কর আরোপ ও নিয়ন্ত্রণের একমাত্র ক্ষমতা, একচ্ছত্র ক্ষমতা হচ্ছে জাতীয় সংসদ। সরকারি ঋণের ক্ষেত্রে অবশ্যই জাতীয় সংসদ অনুমতি নিতে হবে। যে কোনো বৈদেশিক চুক্তি কিংবা বিনিয়োগ কিংবা ঋণ, এই সব কিছুই অবশ্যই জাতীয় সংসদে অনুমোদিত হতে হবে। জাতীয় সংসদ হচ্ছে সরকারের যে অর্থ ব্যবস্থা, এই অর্থ ব্যবস্থাপনার অভিভাবক। জাতীয় সংসদের অনুমতি ছাড়া কোনো অর্থ ব্যয় করা যাবে না, কোনো সম্পদ আহরণ করা যাবে না, জাতীয় সংসদের অনুমতি ছাড়া কোনো মঞ্জুরি পাস করা যাবে না, জাতীয় সংসদের অনুমতি ছাড়া কোনো অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করা যাবে না। জাতীয় সংসদ সংযুক্ত যে তহবিল রয়েছে, যে তহবিলগুলি ব্যয় মুক্ত, এই তহবিলগুলি সংগ্রহের ক্ষেত্রে জাতীয় সংসদের অবশ্যই অনুমতি প্রয়োজন রয়েছে। জাতীয় সংসদ তহবিল তদারকি করবে এই ব্যয়গুলি ঠিকমতো হচ্ছে কিনা, এই তহবিলটি ঠিকমতো সংগঠিত হচ্ছে কিনা, এর দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদের। সরকারি হিসাবে যে প্রদেয় অর্থ, যেটা আমরা প্রজাতন্ত্রের সরকারি হিসাব বলি, এই প্রজাতন্ত্রের সরকারি হিসাবে নিয়ন্ত্রণ করবে কি? জাতীয় সংসদ। জাতীয় সংসদ প্রজাতন্ত্রের প্রয়োজনীয় হিসাবগুলি নিয়ন্ত্রণ করবে। জাতীয় সংসদ প্রজাতন্ত্রের প্রয়োজনীয় হিসাবগুলির আয় ব্যয়ের খাতগুলি তারা সুচারুরূপে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে পর্যাপ্ত সঠিকভাবে এই আয় ব্যয়গুলি করা হয়েছে কিনা। সরকারি যে আর্থিক বিবৃতি, এই সরকারের যে বার্ষিক আর্থিক বিবৃতি, এটা জাতীয় সংসদে মাননীয় অর্থমন্ত্রী এটি উপস্থাপন করেন। এটি কার্যকর করার দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদের। জাতীয় সংসদের অনুমতি ছাড়া সরকারের যে বার্ষিক আর্থিক বিবৃতি কখনোই গ্রহণযোগ্য হবে না, কখনোই পাস হবে না। পাশাপাশি সম্পূরক যে মঞ্জুরি এবং অতিরিক্ত যে মঞ্জুরিগুলি রয়েছে, এই মঞ্জুরিগুলি পাস করানো, এই মঞ্জুরিগুলি সংশোধন করার, পরিবর্তন করার, পরিমার্জন করার, কাটছাট করার, আর্থিক দাবিগুলি রাজবৃদ্ধি করার ক্ষমতা একমাত্র জাতীয় সংসদ। অন্য কোনো কর্তৃপক্ষ এখানে দিতে পারবে না এবং জাতীয় সংসদের সিদ্ধান্তে এটা চূড়ান্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জাতীয় সংসদের বাংলাদেশের আইনসভার অর্থনৈতিক কার্যাবলী নিয়ে আলোচনা করলাম।
আমরা চেষ্টা করেছি জাতীয় সংসদের অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে তোমাদের একটি সম্যক ধারণা দেবার। তোমরা নিজেরা বাসায় পড়ালেখা করবে, পাশাপাশি ক্লাসগুলি অবশ্যই তোমরা দেখবে। তোমরা সুস্থ থাকবে, নিজের ঘরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজের এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত করবে। তোমাদের সকলকে ধন্যবাদ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ।